আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য একটা অসাধারণ অ্যাডভেঞ্চার কমেডি সিনেমার গল্প নিয়ে হাজির হলাম, যার নাম সুপার মারিও ব্রাদার্স। এটা মূলত আমাদের ছোটবেলায় খেলা একটা গেমের উপরে নির্মিত সিনেমা। আর এই সিনেমাটা প্রচণ্ড কিউট আর কমেডি আকারে তৈরি করা হয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় একটা সুখী সুন্দর পেঙ্গুইনদের রাজ্যে এক ভয়ঙ্কর কচ্ছপের রাজা এসে হামলা করে দিয়েছিল। পেঙ্গুইনের দলবল কচ্ছপের রাজার উপরে বরফ দিয়ে হামলা করে দিলেও তাতে তার কিছুই হচ্ছিল না। তাই কিছুক্ষণের মধ্যেই কচ্ছপের এই মহারাজ এই পেঙ্গুইনদের মেরে তাদের এই সম্পূর্ণ রাজ্যটাই ধ্বংস করে ফেলে। আর এমনভাবে রাজ্য ধ্বংস করার পরে বিজেতাকে একটা স্টার উপহার দেয়া হতো, যার মাধ্যমে সে আরও বেশি পাওয়ারফুল হয়ে যেত। তাই যথারীতি কচ্ছপ মহারাজ পেঙ্গুইনদের রাজ্য থেকে একটা স্টার গ্রহণ করে অনেক শক্তিশালী হয়ে যায়। এখন আমাদের মানুষের দুনিয়া দেখানো হয়, যেখানে মারিও এবং লুইজি নামের দুই ভাই নিজেদের প্লাম্বিং প্রতিষ্ঠানের একটা বিজ্ঞাপন বানিয়েছিল। তারা নিজেদের জমানো সকল টাকাগুলো দিয়ে সেই বিজ্ঞাপন বানিয়েছিল নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তারা এখনও অবধি কোনো কাস্টমারের ফোন কল পায়নি। যে ব্যাপারটা নিয়ে আরেকজন প্লাম্বার তাদের সাথে মজা নিচ্ছিল। সে নিজেও তাদের দুই ভাইকে অকর্মার ঢেকি বলে গালাগালি করতে থাকে, কিন্তু সৌভাগ্যবশত ঠিক তখনই একজন কাস্টমার তাদেরকে ফোন করে জানায় যে তাদের বাড়ির পাইপ থেকে নাকি পানি পড়ে যাচ্ছে। এই কথা শুনে দুই ভাই প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ এটাই ছিল তাদের প্রথম কাস্টমার। তারা দুইজন দ্রুত তৈরি হয়ে বেরিয়ে পড়ে সেই পাইপের কাজ করার জন্য। তারা কোনো রকমে সেই কাস্টমারের বাড়িতে পৌঁছে গেলে দুর্ভাগ্যবশত সেই বাড়ির পোষা কুকুরটার খাবার লুইজি ভুলবশত ভেঙে ফেলে। এটা দেখে কুকুরটা প্রচণ্ড রেগে যায় আর লুইজিও বেশ ভয় পেয়ে যায়। তো যাই হোক, এখন এইসব কিছু ভুলে তারা দুই ভাই মিলে যখন পাইপের লিকেজ ঠিক করার কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল, তখনই তাদের উপরে সেই কুকুরটা এসে হামলা করে দেয়। কুকুরের হামলায় এলোপাথারিভাবে প্রাণ বাঁচানোর জন্য ছোটাছুটি করার কারণে এই সম্পূর্ণ বাথরুমটাই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, চারপাশের সকল পাইপগুলো ফেটে অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। আর ঠিক তখনই বাড়ির মালিক এই সব কিছু দেখে তাদের দুই ভাইকে ঘাড় ধরে বের করে দেয়। রাতের বেলা হতাশ হয়ে দুই ভাই যখন খাওয়া দাওয়া করতে বসেছিল, তখনই তাদের পরিবারের লোকজন তাদের এই সব কাজকর্ম দেখে তাদেরকে নিয়ে অনেক মজা করতে থাকে। শুধু তাই নয়, একজন তো এটাও বলে দেয় যে মারিও নাকি তার ছোট ভাই লুইজির জীবন নষ্ট করে দিচ্ছে। তাদের উচিত এইসব ব্যবসা ছেড়ে কোনো চাকরিতে ঢুকে পড়া। এই কথাটা শুনে মারিও প্রচণ্ড মন খারাপ করে নিজের ঘরের ভেতরে চলে যায়। আসলে সে তার ভাইকে অনেক ভালোবাসতো। সে কখনোই তার ভাইয়ের ক্ষতি চায়নি, কিন্তু তবুও সবাই বলে যে সে নাকি তার ভাইয়ের ক্ষতি করেই চলেছে। তো যাই হোক, লুইজি নিজেও তার বড় ভাইকে অনেক সান্ত্বনা দেয়। তারা দুই ভাই যখন বসেছিল, তখনই টেলিভিশনে খবর দেখাচ্ছিল যে ব্রুকলিন শহরের মেইন পাইপলাইনগুলো খুব বাজেভাবে ফেটে গেছে। শহরের ভেতরে পানি লিকেজ শুরু হয়ে গেছে। আর এটা দেখে মারিও প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ এটাই ছিল তাদের নিজেদের প্রমাণ করার সময়। তাই তারা দুই ভাই এই বিশাল কাজটা করে সকলের নজরে আসার জন্য দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারা দুজন সকলের অগোচরে পাইপলাইনের ভেতর দিয়ে কোনো রকমে কন্ট্রোল রুমের মধ্যে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে মারিও অবাক হয়ে যায়, কারণ এই জায়গাটা দেখে তার মনে হচ্ছিল যেখানে অনেক বছর ধরে কেউই আসে না। আর তাছাড়াও সেখানকার একটা পাইপের ভেতর দিয়ে হঠাৎ করে লুইজি কোথায় যেন গায়েব হয়ে যায়। এটা দেখে মারিও প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু সে তার ভাইকে বাঁচানোর জন্য সেই পাইপের ভেতরে লাফ দেবার সাথে সাথে সেই পাইপটা যেন তাদেরকে টেনে নিয়ে যেতে থাকে অন্য কোনো দুনিয়াতে। আসলে এই পাইপের মাথাগুলো ছিল এক একটা ওয়ার্ম হোল, যেগুলো ভিন্ন কোনো ইউনিভার্সে যাওয়ার শর্টকাট একটা রাস্তা তৈরি করেছিল। আর এই বিশাল যাত্রাপথে মারিও এবং লুইজি দুজন আলাদা আলাদা পথে চলে যায়। মারিও সরাসরি একটা মাশরুমের রাজ্যে এসে পড়ে, যে রাজ্যে ছোট্ট কিউট একটা মাশরুম মারিওর সাথে কথা বলতে শুরু করে দেয়। এটা দেখে মারিও প্রচণ্ড অবাক হয়ে যায়, আর সে বলতে থাকে যে আমি কিছুই জানি না, আমি এখানে কিভাবে এলাম, কিন্তু আমার ভাই আসার পথে অন্য একটা রাস্তায় চলে গেছে। সেই রাস্তায় অনেক লাভা আর আগুনও ছিল।
যেই কথা শুনে ছোট্ট মাশরুমটা তাকে বলে যে তোমার ভাই তো তাহলে বাউজারের কবজায় চলে গেছে। বাউজার হলো কচ্ছপদের রাজা, আর সে আমাদের দুনিয়ার সব থেকে হিংস্র আর ভয়ঙ্কর একজন রাজা। এখন আমাদের লুইজিকে দেখানো হয় যে কিনা সত্যি সত্যি ভয়ঙ্কর একটা জায়গাতে এসে পড়েছিল, আর তার উপরে মাটির নিচ থেকে বেরোনো কচ্ছপের কঙ্কালগুলো হামলা করে দিয়েছিল। লুইজি প্রাণ বাঁচানোর অনেক চেষ্টা করলেও দুর্ভাগ্যবশত সে কয়েকটা কচ্ছপের হাতে ধরা পড়েই যায়। এদিকে সেই ছোট্ট মাশরুম টোস মারিওকে নিয়ে তাদের রাজ্যের ভেতরে চলে এসেছিল, আর টোস মারিওকে জানায় যে তোমার ভাইকে খুঁজতে আমাদের রাজকুমারী তোমাকে সাহায্য করতে পারে, চলো আমি তোমাকে রাজকুমারীর কাছে নিয়ে যাচ্ছি। এটা বলে তারা দুজন সুপার মারিও গেমের মতো লেভেল পার করতে করতে বিভিন্ন পাইপলাইনের মাধ্যমে অনেক ঘুরে ফিরে ফাইনালি প্রাসাদের দরজার সামনে পৌঁছে যায়। কিন্তু প্রাসাদের ভেতরে ঢোকার আগে দুজন প্রহরী তাদেরকে আটকে দিলে টোস সেই প্রহরীদেরকে খাওয়া দাওয়া করাতে ব্যস্ত করে ফেলে, আর এই ফাঁকে মারিও প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ভেতরে ঢোকার সাথে সাথে ছোট্ট ছোট্ট এই সৈন্যগুলো মারিওকে ধরার জন্য তাকে ধাওয়া করে, আর অপরদিকে আমরা দেখতে পাই রাজ্যসভায় মাশরুমেরা সবাই প্রচণ্ড চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ বাউজার সুপারস্টার হাসিল করে নিয়েছিল, আর এখন সে তাদের রাজ্যের দিকে আসছিল হামলা করার জন্য। তারা কোনোভাবেই বাউজার এবং তার কচ্ছপের সৈনিকদের সাথে লড়াই করে জিততে পারবে না। তারা তখন প্রচণ্ড হতাশ হয়ে গিয়েছিল, আর তখনই তাদের রাজকুমারী সামনে এসে বলে যে আমি তোমাদের কিচ্ছু হতে দেব না, আমি কালকেই জঙ্গল রাজ্যের দিকে রওনা দেব, আর সেখানে গিয়ে মহান কং রাজার কাছ থেকে তাদের সৈনিক ধার করে নিয়ে আসব, আর আমরা দুই রাজ্যের সবাই মিলে বাউজারকে এবার হারিয়ে দেব। এইসব কিছু বলে রাজকুমারী যখন চলে যাচ্ছিল তখনই তার সাথে প্রথমবারের মতো মারিওর দেখা হয়ে যায়। মারিওকে ধরার জন্য সকল সৈন্যরা তার উপরে হামলা করে দিয়েছিল, কিন্তু রাজকুমারী এই রাজ্যে প্রথমবার একজন মানুষকে দেখে সবাইকে থামিয়ে দেয়। আর অবাক হয়ে রাজকুমারী মারিওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কিভাবে আর কোথা থেকে এলে। মারিও তাকে সব কিছু বলে দেয় যে আমি নিজেও জানি না আমরা কিভাবে এসেছি, আমরা দুই ভাই তো একটা পাইপের মাধ্যমে দুটো রাস্তায় হারিয়ে গিয়েছি, আমার ভাই বাউজারের রাজ্যে চলে গেছে, প্লিজ রাজকুমারী তুমি আমাকে সাহায্য করো, আমার ভাইকে আমি উদ্ধার করতে চাই। রাজকুমারী কিছুক্ষণ ভেবেচিন্তে তাকে নিজের সাথে নিয়ে যাবার জন্য রাজি হয়ে যায়, কিন্তু বাউজারের রাজ্যে যাবার আগে মারিওকে একটা পরীক্ষা দিতে হতো। রাজকুমারী মারিওকে নিয়ে একটা গেমিং প্ল্যাটফর্মে চলে আসে, যেটা পার করতে পারলেই কেবলমাত্র মারিও তার সাথে যেতে পারবে। তো যথারীতি রাজকুমারী খুবই সাহসিকতার সহিত সবার আগে সেই গেমটা মুহূর্তের মধ্যেই শেষ করে ফেলে, আর এখন মারিওর খেলার পালা ছিল। খেলার আগে একটা পাওয়ারফুল মাশরুম খেলে মারিওর ভেতরে এই গেম খেলার জন্য স্পেশাল কিছু শক্তি চলে আসে, আর সে অনেক বড়ও হয়ে যায়। কিন্তু তারপরেও মারিও একবার দুইবার তিনবার করে প্রায় সারা দিন এই গেমের উপরে দৌড়াতে থাকে, কিন্তু সে কোনোভাবেই গেমটা শেষ করতে পারে না। আর একদম শেষ মুহূর্তে সে দৌড়াতে দৌড়াতে গেমের একদম শেষ প্রান্তে এসে মারিও আবার মারা যায়। আর এবার এটা দেখে রাজকুমারী আজকের মতো খেলা শেষ করে মারিওকে জানায় যে চিন্তা করো না, তুমি শেষ অবধি যে আসতে পেরেছো এটাই অনেক, এই গেম তো শিখতেই আমার অনেক বছর সময় লেগে গিয়েছিল। যাই হোক, এদিকে কচ্ছপের রাজ্যে বাউজার তার সকল সৈনিকদের সামনে ঘোষণা করে দেয় যে তারা এখন সবাই মাশরুমের রাজ্যে যাবে হামলা করার জন্য, আর সেখানে গিয়ে বাউজার রাজকুমারীকে বিয়ে করার প্রস্তাব দেবে। বাউজার আসলে রাজকুমারীকে অনেক ভালোবাসতো, তাই সে হয় তাকে বিয়ে করবে, নয়তো রাজি না হলে সুপারস্টারের মাধ্যমে পাওয়ার আপ করে সম্পূর্ণ মাশরুম রাজ্যটাকেই ধ্বংস করে ফেলবে। তখনই অপরদিকে আরেক দল কচ্ছপ লুইজিকে ধরে নিয়ে তাদের রাজ্যের ভেতরে আসছিল, আর অপরদিকে মারিওকে মাশরুমের রাজ্যের সবাই সাদরে আমন্ত্রণ জানাচ্ছিল। এখন সকলের সামনে রাজকুমারী এসে বলে যে আমি আর মারিও দুজন যাচ্ছি জঙ্গলের রাজ্যে কং সৈনিকের কাছে সাহায্য চাইবার জন্য, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের কিচ্ছু হতে দেব না। এটা বলে রাজকুমারী এবং মারিও বেরিয়ে পড়ে জঙ্গল রাজ্যের জন্য, কিন্তু তখনই তাদেরকে সাহায্য করার জন্য সেখানে টোস চলে আসে, আর সে তাদের রাজকুমারীকে বলে যে আমাকেও সাথে করে নিয়ে চলুন রাজকুমারী, আমি আপনাকে রক্ষা করব, আমি কিছুতেই ভয় পাই না।
এই কথা শুনে রাজকুমারী মুচকি হাসি দিয়ে তাকেও সাথে করে নিয়ে যেতে থাকে, আর এখন তারা এক এক করে জঙ্গল, পাহাড়, মরুভূমি সব কিছু পেরিয়ে যেতে থাকে জঙ্গল রাজ্যের দিকে। আর অপরদিকে বাউজার রাজকুমারীকে সারপ্রাইজ দেবার জন্য নিজেই পিয়ানো বাজিয়ে গান গাওয়া শিখছিল। আর তখনই সেই রাজ্যের তান্ত্রিক এসে বাউজারকে জানায় যে মাশরুম রাজ্যে একজন মানুষ প্রবেশ করেছে। রাজকুমারী হয়তো সেই মানুষকে সাথে করে নিয়ে কোনো প্ল্যান বানাচ্ছে। এই কথা শুনে রেগেমেগে বাউজার সেই তান্ত্রিককে মেরে তাকে বলে দেয় যে তাড়াতাড়ি খোঁজ লাগাও ওই মানুষ কোথা থেকে এসেছে। তো যাই হোক, অপরদিকে পথ চলতে চলতে রাত হয়ে গিয়েছিল, আর রাতের বেলা মারিও প্রথমবারের মতো রাজকুমারীকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে এই মাশরুমের রাজ্যে আসলে। রাজকুমারী বলে যে আমি কিছুই জানি না, আমার শুধু এটুকু মনে আছে যে আমি ছোটবেলায় এই দুনিয়াতে কিভাবে যেন পৌঁছে গিয়েছিলাম, তারপর এই মাশরুমেরাই আমাকে লালন পালন করে বড় করে তারপর নিজেদের রাজকুমারী বানিয়েছে। তো যাই হোক, ততক্ষণে আবার লুইজিকে ধরে নিয়ে বাউজারের সামনে হাজির করা হয়েছিল। বাউজার তাকে দেখে রেগেমেগে তাকে জিজ্ঞাসা করে যে মাশরুমের রাজ্যে তোমার মতোই মোচওয়ালা একজন মানুষ ঢুকে পড়েছে, তুমি কি তাকে চেনো? প্রথম লুইজি তাকে কিছু বলতে না চাইলেও বাউজার তার উপরে টর্চার করে সব কিছুই জেনে নেয়। ওই লোকটা ছিল লুইজির আপন বড় ভাই, তাই তিনি এখন মারিওর সামনে লুইজিকে মেরে ফেলার জন্য তাকে একটা জেলখানায় বন্দি করে রাখে। আর এখানে আমরা দেখতে পাই গল্পের শুরুতে দেখানো সেই পেঙ্গুইন রাজ্যের সবাইকেও বন্দি করে রাখা হয়েছে। তারা সবাই যেন এখানে শুধুমাত্র মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। আর অপরদিকে মারিও এবং রাজকুমারী দুজনেই পৌঁছে গিয়েছিল কং রাজ্যের প্রাসাদের সামনে। সেখানে তারা একটা গরিলাকে বলে যে তারা এখানে এসেছে তাদের রাজার সাথে দেখা করার জন্য। যেই কথা শুনে সেই গরিলাটা তাদেরকে নিয়ে একটা বাইকে করে অনেক দ্রুত পথ পাড়ি দিয়ে তাদেরকে একদম রাজপ্রাসাদের সামনে নামিয়ে দেয়। সেখানে গিয়ে তারা তিনজন সরাসরি রাজা কংয়ের কাছে সাহায্য চাইতে থাকে। রাজকুমারী রাজাকে বলে যে আপনি প্লিজ আমাদের আপনার সৈন্য দিয়ে সাহায্য করুন, আপনাদের কাছে শক্তি রয়েছে আর আমাদের কাছে রয়েছে ভালোবাসা, এই দুটো যদি এক হয়ে যায় তাহলে আমরা অবশ্যই কচ্ছপের রাজ্যকে হারিয়ে দিতে পারবো। কিন্তু রাজা কোনোভাবেই তাদেরকে কোনো সাহায্য করতে চাচ্ছিল না, যেটা দেখে মারিও রাজার উপরে প্রচণ্ড রেগে যায়, কারণ রাজা তাদেরকে সাহায্য না করলে সে তার ভাইকে বাঁচাতেই পারবে না। আর এখন মারিওর এমন কথা শুনে রাজা তাকে বলে যে যদি তোমাদের সৈন্য এতই দরকার হয় তাহলে তুমি আমার ছেলে রকিকে একটা খেলায় হারিয়ে দেখাও, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। মারিও তার ভাইকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করার জন্য রাজি হয়ে যায়। আর এখন মারিওকে একটা বিশাল বড় স্টেডিয়ামের ভেতরে নিয়ে যাওয়া হয় রাজার ছেলের সাথে লড়াই করার জন্য। কিছুক্ষণের মধ্যেই মারিওর সামনে রাজকুমার রকি চলে আসে। রকি এতটাই স্বতঃস্ফূর্ত আর পাওয়ারফুল ছিল যে মারিওকে বাঁচানোর জন্য এই খেলায় 3টে পাওয়ার লেভেল সেট করা আছে, যার মাধ্যমে মারিও নিজেও তার পাওয়ার আপ করে রকির সাথে লড়াই করতে পারবে। তো এখন লড়াই শুরু হয়ে যায় আর মারিও প্রথম থেকেই রকির হাতে মার খেতে থাকে। সে নিজেকে বাঁচানোর জন্য পাওয়ার বক্সে টাচ করলে সেখান থেকে একটা মাশরুম এসে পড়ে। মারিও ভেবেছিল এই মাশরুম খেলে হয়তো সে অনেক বড় হয়ে যাবে, কিন্তু সে উল্টে আরও ছোট হয়ে গিয়েছিল, যার কারণে সে রকির হাতে আরও অনেক মার খায়। আর সে আবারও একটা পাওয়ার বক্স টাচ করে, কিন্তু তখনই রকি সেই পাওয়ারটা নষ্ট করে দেয়। এরপর রকি আবারও মারিওকে মারতে শুরু করে, কিন্তু ফাইনালি মার খেতে খেতে মারিও যখন তৃতীয়বার সেই পাওয়ার বক্সটা টাচ করেছিল তখনই তার ভেতর থেকে বিড়ালের পাওয়ার তার ভেতরে চলে আসে। আর বিড়ালের রিয়াকশন টাইম যেহেতু বানরের চেয়ে অনেক কম, তাই রকি বারবার মারিওর উপরে হামলা করলেও মারিও অনেক ফাস্ট রিয়াকশন করে বারবারই বেঁচে যাচ্ছিল। আর এবার মারিও রকিকে মারতে মারতে তাকে খুব বাজেভাবে হারিয়ে দেয়। এটা দেখে ফাইনালি রাজা তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু এখন এতগুলো সৈন্যকে মাশরুম রাজ্যে নিয়ে যাওয়াটাও ছিল অনেক কষ্টকর একটা ব্যাপার। কিন্তু রাজা হাসতে হাসতে বলে যে কোনো চিন্তা করো না, আমাদের কাছে অনেক গাড়ি রয়েছে। তো যথারীতি মারিও, রাজকুমারী টোস এবং সকল বানর সৈনিকেরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মাশরুম রাজ্যে যাবার জন্য। এই খবর আবার ততক্ষণে কচ্ছপ রাজ্যের রাজার কাছে পৌঁছে গিয়েছিল, তাই সে আর দেরি না করে তাদের উপরে এখনই হামলা করার প্ল্যান বানিয়ে ফেলে। ওদিকে মারিও যখন দলবল নিয়ে মাশরুম রাজ্যের দিকে যাচ্ছিল তখনই তারা খুব সুন্দর একটা রংধনুর ব্রিজ পার হতে থাকে।
কিন্তু দুর্ভাগ্যবশত তখনই তাদের উপরে বাউজার সকল সৈন্য নিয়ে এসে হামলা করে দেয়। বানর এবং কচ্ছপের মাঝে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়, কিন্তু সেই কচ্ছপগুলো মূলত মারিওকে সবার আগে মেরে ফেলতে চাচ্ছিল। আর এই যুদ্ধের মধ্যে বেচারা টোস প্রায় মৃত্যুবরণ করতে যাচ্ছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে রাজকুমারী এসে তাকে বাঁচিয়ে নেয়। আর ওদিকে মারিওকে যখন কচ্ছপেরা ধরে ফেলেছিল তখনই রকি এসে মারিওকেও বাঁচিয়ে নেয়। কিন্তু তখনই এক ভয়ঙ্কর বিস্ফোরণে সম্পূর্ণ ব্রিজটাই ভেঙে যায়, আর মারিও এবং রকি দুজনেই পানির ভেতরে পড়ে। আর রকির উপরে একটা চাকা আঘাত করলে সে বেচারা অজ্ঞান হয়ে পানিতে ডুবে যেতে থাকে। কিন্তু এবার মারিও রকির প্রাণ বাঁচিয়ে নেয়, যেটা দেখে রকি প্রচণ্ড খুশি হয়ে যায় এবং ফাইনালি তাদের দুজনের মাঝে একটা অসাধারণ বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু তখনই একটা বিশাল বড় মাছ এসে তাদের দুজনকেই গিলে খেয়ে ফেলে। ওদিকে রাজকুমারী কোনো রকমে টোসকে সাথে করে নিয়ে রাজ্যের ভেতরে গিয়ে সকল মাশরুমদেরকে বলে দেয় যে বানর সেনারা সবাই ধ্বংস হয়ে গেছে, তোমরা দ্রুত শহর ছেড়ে পালিয়ে চলে যাও। যথারীতি সব মাশরুমেরা চলে গেলেও টোস কোনো অবস্থাতেই রাজকুমারীকে ছেড়ে যেতে চাচ্ছিল না। সে যে কোনো মূল্যে তাদের রাজকুমারীকে রক্ষা করতে চায়। তাই এখন রাজকুমারী এবং টোস দুজন সাহস করে এগিয়ে যেতে থাকে বাউজারের দিকে। কিছুক্ষণের মধ্যেই বাউজার রাজকুমারীর সামনে এসে তাকে সরাসরি বলতে থাকে যে দেখো রাজকুমারী, আমি সুপারস্টারটা হাসিল করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। চলো আমরা দুজন একে অপরকে বিয়ে করে নেই এবং তারপর এই স্টারের পাওয়ার ব্যবহার করে পুরো বিশ্বে আমরা রাজত্ব করি। কিন্তু রাজকুমারী তাকে বিয়ে করার জন্য একদমই রাজি হচ্ছিল না। আর তখনই বাউজার সেই বাচ্চা টোসের উপরে অনেক নির্যাতন করতে থাকে, যেটা দেখে বেচারি রাজকুমারী বাধ্য হয়ে তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। ওদিকে সেই কারাগারের ভেতরে কং মহারাজা এবং তার সৈনিকদেরকেও ঝুলিয়ে রাখা হয়। আর তখনই সেখানে একটা কচ্ছপ এসে তাদেরকে জানায় যে আগামীকাল আমাদের রাজা বাউজারের বিয়ে, আর সেই বিয়ে উপলক্ষে তোমাদের সবাইকেই বলি দেয়া হবে। এই কথা শুনে সেখানে থাকা বাকি সবার মতো লুইজিও প্রচণ্ড টেনশনে পড়ে যায়। আর ওদিকে মাছের পেটের ভেতরে বসে রকি এবং মারিও দুজনেই প্ল্যান করতে থাকে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। আর প্ল্যান করতে করতে তারা একটা গাড়ির ভাঙা অংশ মাছের পেটের ভেতরেই খুঁজে পায়, আর সেটার মাধ্যমে ফাইনালি তারা সেই মাছের পেট থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। ওদিকে রাজকুমারী কিছু একটা প্ল্যান করে সেজেগুজে বিয়ের জন্য বাউজারের সামনে গিয়ে হাজির হয়। আর বিয়ে উপলক্ষে বন্দি সবাইকে লাভার ভেতরে ফেলে বলি দেবার জন্য সেখানে নিয়ে আসা হয়। কিন্তু একদম বিয়ে পড়ানোর আগ মুহূর্তে রাজকুমারী তার হাতের ভেতরে থাকা একটা ফুলের পাওয়ার নিজের ভেতরে নিয়ে অতর্কিতে বাউজারের উপরে হামলা করে তাকে বরফ বানিয়ে ফেলে। আর বলিকৃত সবাইকেও রাজকুমারী বাঁচিয়ে নেয়। আর তারপর সে একা একাই বাউজারের সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য এগিয়ে যেতে থাকে। আর তখনই রকি এবং মারিও সেখানে চলে আসে। মারিও এখানে এসে একটা সুপার পাওয়ার পেয়ে যায়, কিন্তু ততক্ষণে যুদ্ধ করতে গিয়ে একটা বোমা ফেটে রাজকুমারীর পাওয়ার চলে যায়। আর বন্দি সবাই লাভার ভেতরে পড়ে যেতে থাকে, কিন্তু একদম শেষ মুহূর্তে রকি সেখানে এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। আর ফাইনালি মারিও তার ভাইকে নিজের কাছে ফিরে পায়। তারা দুই ভাই যখন প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল তখনই আবার বরফ গলে বাউজার বেরিয়ে এসে তার সৈন্যদের হুকুম দেয় মাশরুম রাজ্যের উপরে নিউক্লিয়ার বোমা ফেলে সম্পূর্ণ রাজ্যটা ধ্বংস করে দেবার জন্য। এই কথা বলার সাথে সাথে একটা বোমা বেরিয়ে পড়ে মাশরুম রাজ্যের উদ্দেশ্যে। এটা দেখে মারিও সম্পূর্ণ রাজ্যটাকে বাঁচানোর জন্য বোমার পিছু পিছু উড়ে যেতে থাকে। সে কৌশলে বোমাটাকে অন্য একটা ইউনিভার্সে পাঠিয়ে দেবার চেষ্টা করলেও মারিও সহ বাউজারের সম্পূর্ণ রাজ্য সত্যিকারের মানুষদের পৃথিবীতে টেলিপোর্ট হয়ে যায়। মারিও বুঝে যায় যে এখন এই সব কিছু ঠিক করতে হলে সেই সুপারস্টারটার পাওয়ার তার নিজের ভেতরে নিতে হবে, কিন্তু সে কোনোভাবেই সেই স্টারের কাছে যেতেই পারছিল না, কারণ বাউজার তাকে প্রচণ্ড মারধর করছিল। আর বেচারা মারিও প্রাণ ভয়ে বাউজারের কাছ থেকে পালিয়ে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে যে এখন পুরো পৃথিবীটাকে বাঁচানোর দায়িত্ব তারই। তাই সে হার না মেনে আবারও বাউজারের সামনে এসে তাকে তার সাথে লড়াই করার জন্য আহ্বান জানায়। এখন মারিওর ভেতরে এত সাহস দেখে রাজকুমারী তাকে সাহায্য করার জন্য পেছন থেকে লাথি দিয়ে সেই সুপারস্টারটা মারিওর দিকে ছুড়ে দেয়।
কিন্তু বাউজার তার মুখ দিয়ে আগুন ছুঁড়ে মারিওকে আটকানোর চেষ্টা করে, আর এখানেই মারিওকে বাঁচানোর জন্য তার ছোট ভাই নিজের জীবন তুচ্ছ করে আগুনের সামনে চলে আসে। যেটা দেখে ফাইনালি তারা দুই ভাই সেই সুপারস্টারটা হাতের মধ্যে নিতেই তাদের দুজনের মধ্যে সুপার পাওয়ার চলে আসে, আর এখন তারা দুজন খুব সহজেই মারতে মারতে বাউজারকে হারিয়ে দেয়। আর ফাইনালি বাউজার যেন অন্য কারো কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য তাকে ছোট করে একটা বোতলের ভেতরে বন্দি করে ফেলা হয়। এটা দেখে রাজকুমারীর সাথে সাথে পৃথিবীতে থাকা সকল মানুষেরাও প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ তাদের চোখে মারিও এবং তার ভাই ছিল এখন সুপারম্যানের মতো। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।